অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই শুনানি প্রসঙ্গে কি বলেছেন? সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিয়ে থাকে ঠিক আছে, তাতে অসুবিধা কি আছে? তো আইনত মামলা চলবে, মামলা তো ওভার হয়ে যায়নি। নেক্সট ডেট অফ হিয়ারিং নিশ্চয়ই দিয়েছে আজকে, তো নেক্সট ডেট অফ হিয়ারিং কবে আছে? যেদিনকে দেওয়া হয়েছে সেদিনকে আবার মামলা হবে, সেদিনকে আবার লড়াই হবে। কিন্তু আমাদের প্রশ্ন যেটা, যে আপনি আইপ্যাকের নাম করে খালি বাংলায় এসে রেড করলেন। আইপ্যাকের অফিস রয়েছে হায়দ্রাবাদে, আইপ্যাকের অফিস রয়েছে তামিলনাড়ুতে, আইপ্যাকের অফিস রয়েছে চেন্নাইতে, আপনি সেখানে তো করলেন না। আইপ্যাকের আরো 3 জন ডাইরেক্টর রয়েছে, আপনি তাদের বাড়িতে গিয়ে রেড করলেন না, আপনি রেড করলেন এখানে। আর রেড সংক্রান্ত কিছু তথ্য আমাদের হাতেও রয়েছে। যে পাঞ্চনামা, ওই পাঞ্চনামা দুটো পড়বেন। এখানে যে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী জোর জবরদস্তি এসে তথ্য লোপাট করে সব তথ্য নিয়ে চলে গেছে, যারা অফিসাররা ছিল তারা রেড শেষ করার পরে যে পাঞ্চনামাটা লিখেছে সেই পাঞ্চনামাটা একবার পড়ে দেখবেন। এবং কিছু তথ্য যদি আমাদের হাতে থাকে, নিশ্চিতভাবে রয়েছে, আমরা আগামী দিন সুপ্রিম কোর্টের হাতে বা হাইকোর্টের হাতে দেবো। সুপ্রিম কোর্ট ঠিক করবে পরবর্তীকালে কেসের ফাইনাল শুনানি সুপ্রিম কোর্ট হবে না হাইকোর্টে হবে। সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের কাছে পাঠিয়ে দেয় তাহলে হাইকোর্টে হতে পারে, সেই ম্যান্ডেট কোর্টের আছে। কিন্তু ইডি চায় না হাইকোর্টে শুনানি হোক। ইডি যে পিটিশন ফাইল করেছিল সেই পিটিশনেরই আমি দেখছি গতকাল হাইকোর্টে অ্যাডজার্নমেন্ট চাইছে। একদিন হাইকোর্টে ফাইল করার পর পরদিন আবার সুপ্রিম কোর্টে ফাইল করেছে। এর কারণ কি ইডি বলতে পারবে। আর আইপ্যাক কাণ্ডে আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল, যেখানে ধাক্কা খেলো রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস। ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল, সেই এফআইআর এর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দিয়েছে যে কোনো সংস্থা স্বতন্ত্রভাবে তদন্ত করতে চাইলে তাকে সেটা করতে দেওয়া হোক। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুমের প্রতিনিধি অতনু হালদার। অর্থাৎ অতনু, কি বলা যায় এই শুনানি নিয়ে, কোন কোন গুরুত্বপূর্ণ দিকগুলি উঠে এলো আজকের শুনানিতে? দেখো, আজকের সুপ্রিম কোর্টে যে শুনানি হলো, সেই শুনানির সবথেকে গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের 2 বিচারপতি তারা আজকে এই যে মামলা, সেই মামলায় রাজ্য সরকার অর্থাৎ কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের তরফ থেকে ইডির আধিকারিকদের বিরুদ্ধে যে 4টি এফআইআর করা হয়েছিল, সেই 4টি এফআইআরই স্থগিতাদেশের নির্দেশ দিল। অর্থাৎ এই 4টে এফআইআরের কোনোটাতেই এখন পুলিশ কোনো তদন্ত করতে পারবে না। এটা একদম সরাসরি অর্ডার আজকের। এছাড়াও আজকে তাদের পর্যবেক্ষণ রয়েছে, আরও কিছু অর্ডার রয়েছে। যে অর্ডারগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমস্ত সিসিটিভির ফুটেজ সব এবং নথিপত্র যা আছে এখন, সেগুলো সব সংরক্ষণ করতে হবে এবং সব পক্ষকে নোটিশ দিতে হবে। সব পক্ষ তাদের বক্তব্য জানাবে এবং প্রায় 3 সপ্তাহ পর আগামী 23 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। আমি তোমাকে বলি, আজকে যেটা মূলত মামলায় যেটা মূলত উঠে এসছে, সেখানে এই মামলায় পরপর কয়েকটা বিষয় উঠে আসে। প্রথম কথা হচ্ছে গিয়ে যে এই মামলায় যেটা ইডির তরফ থেকে আজকে বারবার দাবি করা হয়েছিল যে এই এমন একটা ঘটনা ঘটেছে কলকাতায়, যেখানে ইডি রেড করতে গেছিল একটি কয়লা পাচার কাণ্ডের তদন্তে, এবং সেই তদন্তে রেড করতে গিয়ে তারা যেহেতু এই কয়লা পাচার কাণ্ডের টাকা পৌঁছে গেছে হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের কাছে, সেই সূত্র ধরে তদন্ত করতে গিয়ে তারা আইপ্যাকের ডিরেক্টর তার বাড়িতে লাউডন স্ট্রিটের ফ্ল্যাটে এবং আইপ্যাকের অফিস সল্টলেক সেক্টর 5-এ সেখানে তদন্ত করতে যায় এবং তল্লাশি চলাকালীন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছান এবং তার সঙ্গে পুলিশ অফিসাররা পৌঁছান এবং পৌঁছে গিয়ে তাদের তদন্তের কাজে বাধা দেওয়া হয়। তারা তদন্ত চলাকালীন যে সমস্ত জিনিসপত্র সংগ্রহ করেছিলেন, সেই সমস্ত নথিপত্র মুখ্যমন্ত্রী তিনি নিজে পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে সেই সমস্ত জিনিসপত্র তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যান এবং তারপরে তারা আর কোনো কিছু বাজেয়াপ্ত না করে তদন্তের কাজ থামিয়ে দেন। এইটা নিয়ে যেটা আজকে সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি ইডির পক্ষে দাঁড়িয়েছিলেন, তিনি সুপ্রিম কোর্টে বলেন যে এই ঘটনায় যদি চোখ বন্ধ করে থাকা হয় তাহলে রাজ্য পুলিশ আরও সাহস পেয়ে যাবে এবং এই রকমের ঘটনা ঘটবে এবং রাজনৈতিক নেতাদের সহযোগিতায় তারপরে তারা গিয়ে ধর্নায় বসে পড়বেন। তো এটাকে চলতে দেওয়া যায় না। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে।
তো সেক্ষেত্রে তুষার মেহতার এই বক্তব্য ছিল এবং একইভাবে ইডির তরফ থেকে আরেকজন আইনজীবী তিনি এসবি রাজু যিনি দাঁড়িয়েছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তার দাবি ছিল যে এই পুরো ঘটনার সরাসরি অভিযোগ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যের ডিজিপি রাজীব কুমারের বিরুদ্ধে, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও, এবং একই সঙ্গে অভিযোগ হচ্ছে গিয়ে রাজ্যের ডিজির বিরুদ্ধে, কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে। তাহলে এই হাই অফিসিয়ালদের বিরুদ্ধে যেখানে অভিযোগ এবং যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ, সেখানে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া উচিত। এবং শুধুমাত্র তাই নয়, এই রাজ্যে অতীতে কতবার কিভাবে কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণের ঘটনা ঘটেছে, ইডির এবং কেন্দ্রের আইনজীবীদের তরফ থেকে সেই উদাহরণও আজকে আদালতে বারবার তুলে ধরা হয়। সেই 2019 সালে রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই অফিসাররা তল্লাশি অভিযান এবং রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে গেছিলেন, সেই সময় সিবিআই অফিসারদেরকে পুলিশ ডিটেইন করে শেখপুরা সরণি থানায় তুলে এনেছিল। সেই ঘটনাও আজকে এজলাসে ইডির আইনজীবীরা তুলে ধরেন। এই সব কিছুর পরে তারা যেটা দাবি করেন যে মামলায় শুধু সিবিআই তদন্ত দিলে হবে না, এই সিবিআইকে বাইরের রাজ্য থেকে এই তদন্ত কন্ডাক্ট করতে দেওয়ার অনুমতি দিতে হবে। অর্থাৎ সিবিআই বাইরের রাজ্য থেকে এই ঘটনার তদন্ত করবে। মানে এই ঘটনার যাবতীয় কোর্ট অফিস বা যাবতীয় ডাকাডাকি, আদালতে পেশ করা, এগুলো সব বাইরের রাজ্যে হবে। মানে এই রাজ্যতে বসে যাতে সিবিআইকে তদন্ত না করতে হয়। তার কারণ হচ্ছে কি, ইডির আইনজীবীদের যেটা দাবি যে এই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলোর সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য যে পরিবেশ সেটা নেই। এটা একদম আজকে ইডির আইনজীবীরা তাদের বক্তব্যের মধ্যে বুঝিয়ে দেন বা একটা অভিযোগ করেন সুপ্রিম কোর্টের কাছে, তুমি বলতে পারো। এবং তারপরে তাদের দাবিটা হচ্ছে যে এই ঘটনার সিবিআই তদন্ত দিতে হবে এবং সেই সিবিআই তদন্ত যেন বাইরের রাজ্য থেকে হয়। এর পাশাপাশি তোমাকে আমি যেটা বলি, আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই মামলা চলাকালীন উঠে আসে এবং সেই মামলা চলাকালীন যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসে, সেটাতে বিচারপতিরা তাদের অবজারভেশনে যেটা বলেন যে যে কোনো কেন্দ্রীয় এজেন্সি কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু এই সঙ্গে সঙ্গে তারপরে তারা যেটা এটাও বলেন যে এটা যেমন ঠিক, তারপর এটাও ঠিক যে কোথাও যদি কেন্দ্রীয় এজেন্সি সঠিকভাবে তদন্তের প্রয়োজন আছে বলে মনে করে এবং তারা তদন্ত করতে শুরু করে, তাহলে রাজনৈতিক উদ্দেশ্যে তারা তদন্ত করছে এইটাও বলা যায় না। ফলে এইভাবে তদন্তকারী সংস্থাকে থামিয়েও দেওয়া যায় না। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে আরও যেটা বলেন যে যাতে কোনোভাবে একটি সংস্থার তদন্তে আরেকটি সংস্থা হস্তক্ষেপ না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। অর্থাৎ কি, কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থা যেন হস্তক্ষেপ করতে না পারে। এখানে অভিযোগ উঠেছে যে ইডির তদন্তে পুলিশ হস্তক্ষেপ করেছে, বাধা দিয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে এটা নিশ্চিত করতে হবে যাতে এটা একটা সংস্থা আর একটা সংস্থার তদন্তে হস্তক্ষেপ করতে না পারে। এই বলে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন আজকে যেটা রয়েছে যে প্রত্যেকটা সংস্থাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং এই ধরনের সংস্থাগুলো তাদের যে সুরক্ষা রয়েছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে যেহেতু তারা কাজ করে, ফলে তাদের সেই আইনি সুরক্ষাটাকে তারা ঢাল হিসাবে যাতে ব্যবহার করতে না পারে সেটাও দেখতে হবে। মানে কোথাও যদি কেউ অপরাধ করে থাকে এবং সেই ক্ষেত্রে রাজ্যের যে আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ ল এনফোর্সমেন্ট এজেন্সি, রাজ্যের ল এনফোর্সমেন্ট এজেন্সি মানে পুলিশ, সেখানে পুলিশ তার যে প্রোটেকশন রয়েছে বা তার যে কাজ করার অধিকার রয়েছে, সেই প্রোটেকশন বা কাজ করার অধিকারটাকে তারা যেন কোনোভাবে অপরাধীদের সুরক্ষা দেওয়ার কাজে ব্যবহার করতে না পারে বা তাতে নিজেদের একাধিক গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যে উঠে আসছে অতনু আজকের এই শুনানিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।